রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লি বসছে আজ। শুধু প্রাকৃতিক দুর্যোগই নয়, বিমান হামলায়ও টিকে থাকবে এই প্ল্যান্ট। গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা। জীবিত থেকেও মৃত মানিকগঞ্জের এক গ্রামের শতাধিক মানুষ। জাতীয় পরিচয়পত্রে ভুলে নানা ভোগান্তি। নির্বাচন অফিসে ধর্ণা দিয়েও মেলেনি প্রতিকার। করোনার স্থবিরতার মধ্যেই বাংলাদেশের রেকর্ড ৩২ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রফতানি। ঝুঁকি নিয়ে কারখানা খোলা রাখার ফলে এই প্রবৃদ্ধি, বলছেন ব্যবসায়ীরা। এবং ১.৫ বছর বন্ধ থাকার পর আজ চালু হচ্ছে কুয়েতে বিমানের সরাসরি ফ্লাইট। বাহরাইনের লাল তালিকা থেকে বাদ বাংলাদেশের নাম, কোয়ারেন্টাইনেও ছাড়। সময় সংবাদের সঙ্গে আছে আমি জুম্মান সাদিক জ্যাভলিন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লি বা রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বসানোর কাজ শুরু হচ্ছে আজ। চুল্লি স্থাপন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্তৃপক্ষ বলছে, কেন্দ্রটি নির্মাণে নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যয় বাড়লেও এখানে কোনো ছাড় দেয়নি সরকার। প্রাকৃতিক দুর্যোগ তো বটেই, ৮ মাত্রার ভূমিকম্প, এমনকি বিমান হামলাতেও টিকে থাকবে এই অত্যাধুনিক প্ল্যান্ট। দেবাশিস রায়ের রিপোর্ট। প্রচলিত জীবাশ্ম জ্বালানি যেমন তেল, কয়লা বা গ্যাস থেকে সরে এসে বাংলাদেশে পরমাণুর সূক্ষ্ম প্রযুক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের মহাযজ্ঞ শুরুর দিকে এগিয়ে যাচ্ছে একমাত্র এই প্রকল্পটি। এ ধরনের বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত প্রতিটি স্তরেই প্রয়োজন দূরদর্শী ও বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত। প্রতিনিয়ত বদলাতে থাকা পরমাণু প্রযুক্তির আধুনিক সংস্করণ অর্থাৎ তৃতীয় প্রজন্মের চুল্লি বা রিঅ্যাক্টর বসানো হচ্ছে রূপপুরে। এতে থাকবে ৫ স্তরের নিরাপত্তা। নির্মাতারা বলছেন, নিরাপত্তার সব দিক নিশ্চিত করেই প্ল্যান্টের নকশা করা হয়েছে। এখানে ব্যবহৃত অন্যতম যান্ত্রিক সংযোজন ১২টি হাইড্রো অ্যাকোমোডেটর নিশ্চিত করবে কোনো দুর্বিপাকে প্ল্যান্টের নিজে থেকে চালু থাকার ক্ষমতা। এই যে হাইড্রো অ্যাকোমোডেটর কথা বললাম, অ্যাক্টিভ এবং প্যাসিভ, সেই ১২টি হাইড্রো অ্যাকোমোডেটর থাকার কারণে যদি কখনো স্টেশন ব্ল্যাকআউট হয়ে যায়, আমাদের এই প্রকল্প অটোমেটিক্যালি ৭২ ঘন্টা পর্যন্ত বাহিরের কোনো সাপোর্ট ছাড়া ওয়াটার সাপ্লাই বেঁধে রেখে এটা সক্রিয় থাকবে। নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের ফিশন প্রক্রিয়া থেকে উৎপাদিত তেজস্ক্রিয় বর্জ্য যাতে বাইরে না আসে, সেজন্য প্ল্যান্টটির রিঅ্যাক্টর ভবনের অভ্যন্তরেই স্পেন্ট ফুয়েল রাখার ব্যবস্থা থাকছে বলেও আশ্বস্ত করছেন এই পরমাণু প্রকৌশলী। আমাদের স্পেন্ট ফুয়েল পুল এখনকার ডিজাইনে হচ্ছে বিল্ডিংয়ের মধ্যে, ইনার কন্টেইনমেন্টের মধ্যে। তার মানে কি, কখনো তেজস্ক্রিয় বিকিরণ রিঅ্যাক্টর বিল্ডিংয়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এত সব নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করতে গিয়ে খরচ কিছুটা বাড়লেও বাংলাদেশ তাতে কার্পণ্য করেনি বলে দাবি বিজ্ঞান মন্ত্রীর। আমরা বলেছি যে ইউজ হোক বা না হোক, আমার দেশের মানুষ সামান্যতম ক্ষতি হোক সেটা আমরা হতে দেব না। যদি কিছু টাকা এক্সট্রাও খরচ করতে হয়, সেটাও কিন্তু বঙ্গবন্ধু কন্যা পড়তে রাজি। নিরাপত্তাটাই হলো এই প্রকল্পের মূল দিক, যেটা দেখতে হয়। মাটির নিচে ও ওপরে মিলে রূপপুরে যেসব প্রযুক্তির প্রয়োগ করা হচ্ছে, তাতে করে অন্তত ১০০ বছর নিরাপদেই চলমান থাকবে প্ল্যান্টটি, বলছেন সংশ্লিষ্টরা। আমার পেছনের এই রিঅ্যাক্টর ভবনটিতে নিউক্লিয়ার জ্বালানি যাতে নিরাপদভাবে রাখা যায়, সেজন্য এখানে স্থাপন করা হয়েছে ৫ স্তরের নিরাপত্তা প্রযুক্তি। এর ফলে মনুষ্যসৃষ্ট দুর্যোগ যেমন বিমান হামলা, এমনকি ৮ মাত্রার প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্পও প্রতিরোধ করতে সক্ষম হবে এই প্ল্যান্টটি। দেবাশিস রায়, সময় সংবাদ, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঈশ্বরদী, পাবনা। এই মুহূর্তে প্রকল্প এলাকায় আছেন রিপোর্টার দেবাশিস রায়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেবাশিস, জ্যাভলিন, আপনি জানেন যে দেশের প্রথম যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরে, পাবনার রূপপুরে গড়ে তোলা হচ্ছে, সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইতিহাসে কিন্তু আজ একটি ঐতিহাসিক দিন। কেননা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে মূল কাঠামো অর্থাৎ রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা চুল্লি, সেটি কিন্তু আজকে প্রথম ইউনিটের যেটি স্থাপন কার্যক্রম, সেটি আর ১ ঘন্টা পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল কনফারেন্স অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে এখানে যে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সেখানে যোগ দেবেন। এবং আপনারা জানেন যে দেশের এই প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে প্রকল্পটি এখানে নির্মাণাধীন রয়েছে, এই প্রকল্পটিতে কিন্তু এর আগে মাননীয় প্রধানমন্ত্রী এর আগে ৩ বার এসেছেন।
কিন্তু এবার কোভিড পরিস্থিতির কারণে কিন্তু তিনি সরাসরি এখানে না আসতে পারলেও তিনি ভার্চুয়ালি কানেক্টেড থাকবেন এই অনুষ্ঠানে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আমার পেছনের যে রিয়েক্টর ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনেই কিন্তু স্থাপন করা হবে রিয়েক্টর প্রেসার ভেসেল, অর্থাৎ প্রথম ইউনিটের। এখানে দুটি ইউনিট হবে, যেখানে প্রতিটি ইউনিট থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এবং এখানে পুরো যে আয়োজন, আজকের যে আয়োজন, এই আয়োজনে যোগ দেওয়ার জন্য এখানে যে নির্মাতা প্রতিষ্ঠান, বিশেষ করে রাশিয়ার তরফ থেকে রোসাটমের যে ডিজি অর্থাৎ মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ, তিনিও এখানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবং সব মিলে এখানকার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি একেবারেই চূড়ান্ত করে রাখা হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মাধ্যমেই বাংলাদেশে এই আর্থিক অঙ্কের সবচেয়ে বড় প্রকল্পটি বাস্তবায়ন করছে। এবং এই পুরো প্রকল্পটি বাস্তবায়নের জন্য কিন্তু ঊর্ধ্বতন যারা কর্মকর্তা, যারা নীতি নির্ধারণী পর্যায়ের, তারা কিন্তু এরই মধ্যে এই প্রকল্প এলাকায় উপস্থিত হয়েছেন। এবং এই প্রকল্পের বিস্তারিত জানতে আমরা চেষ্টা করব এখন পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ডাক্তার চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার সানোয়ার হোসেন, আমরা তার সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব যে আজকের যে অনুষ্ঠানের বিশেষত্ব, বিশেষ করে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের, আজকে এখানে আপনারা কি করছেন। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন দেবাশিস যে বাংলাদেশের উন্নয়নের যে রোল মডেল পৃথিবী এখন দেখতে পাচ্ছে, এই পরমাণু শক্তি কমিশনের মাধ্যমে যে তৈরি হচ্ছে আমাদের সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা আমাদের জাতির জনকের স্বপ্ন ছিল এবং সেই স্বপ্নের বাস্তবায়নের দিকে আমরা যাচ্ছি। আজকে আপনারা জানেন যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী আজকে 11টার সময় আমাদের এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে প্রধান যন্ত্র, যেটা আমরা হার্ট বলি, সেই যন্ত্র, যেটা রিঅ্যাক্টর প্রেসার ভেসেল ডিজাইন পজিশনে আজকে বসানো হবে। মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে উদ্বোধন হবে। এটা একটা এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে কাজের যে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আজকে সূচনা হবে। আমরা এই রিঅ্যাক্টর প্রেসার ভেসেল আজকে মাননীয় প্রধানমন্ত্রী সানুগ্রহ অনুমতির মাধ্যমে আমরা এখানে ডিজাইন পজিশনে বসাবো। এটা আমার দেশের জন্য গর্বের বিষয়। আপনারা জানেন বিজ্ঞানের উন্নতি হচ্ছে সারা পৃথিবীতে, এবং এই বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে যে পারমাণবিক পর্যায়ে যে সমস্ত ডেভেলপিং এবং ডেভেলপড কান্ট্রি যে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এখন সেই পর্যায়ে আমরা নিয়ে যাচ্ছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে সুনির্দিষ্ট দিক নির্দেশনায় আমরা এগিয়ে যাচ্ছি। এটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল যে এই রূপপুরে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠিত হবে, এবং এটাই আজকে হচ্ছে। দেশবাসী আজকের এই দিনটি উপভোগ করবে। এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা এটা নিয়ে গর্ব করছি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। আপনাকে ধন্যবাদ। স্যার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যানের কাছ থেকে শুনলেন যে এখানকার বিশেষত্ব, বিশেষ করে এখানকার সব প্রস্তুতি শেষ হয়েছে। আর অল্প কিছুক্ষণের পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভার্চুয়াল কনফারেন্সে এই অনুষ্ঠানটিতে যোগ দেবেন। এবং এর মাধ্যমে কিন্তু ইউনিট 1 অর্থাৎ রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট 1-এর যে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা চুল্লি স্থাপনের কার্যক্রম, সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এখন পর্যন্ত এই ছিল রূপপুরের আনুষ্ঠানিকতা। পরবর্তীতে আমরা আবারও আপনাদেরকে এখানকার আপডেটগুলো জানিয়ে দিব। জ্যাভলিন। রূপপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী দেবাশিস রায়। মৃত থেকে জীবিত হতে চান মানিকগঞ্জের এক গ্রামের শতাধিক মানুষ। জাতীয় পরিচয়পত্রে ভুলের কারণে জীবিত হয়েও তাদের মৃত দেখানো হচ্ছে। এতে বিভিন্ন দাপ্তরিক কাজ করতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। নির্বাচন অফিসে ধর্ণা দিয়েও মেলেনি কোনো প্রতিকার। বিষয়টির সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাচন অফিসের দাবি, কারিগরি সমস্যার কারণে এমন হয়েছে। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মানিকগঞ্জের শিবালয়ের ছোট আনুলিয়া গ্রামের 18 থেকে 80 বছরের শতাধিক মানুষের নেই জাতীয় পরিচয়পত্র। 7 বছর আগে নদী ভাঙনের শিকার এ মানুষগুলো উপজেলার চর শিবালয় থেকে একই উপজেলার আনুলিয়া গ্রামে এসে বসতি গড়েন। 3 বছর আগে তাদের জাতীয় পরিচয়পত্র উপজেলা নির্বাচন অফিসে নিয়ে গেলে তাদের মৃত দেখানো হয়। এ অবস্থায় নতুন করে আবেদন করেও মিলছে না জাতীয় পরিচয়পত্র। এতে টিকা, বিদেশ গমন, সম্পত্তি ক্রয় বিক্রয় সহ নানা জটিলতা ও ভোগান্তিতে পড়ছেন তারা। 2 বছর আগে এখানে আবেদন করা হয়েছে, কিন্তু আমরা এখনো পাইনি। আমরা এখন জীবিত থাকতো মিত্র ট্যাপর অফিসে গেছি, তারাও আমাকে দেয় না। কাঠের জন্য আমরা টিকে নিতে পারি না। ওটারে কাজ করতেছেন, আমরা টিকে নিতে পারতেছি না। 3-4 বার যা হারলাম। আচ্ছা, কয়েকটা বছর পর্যন্ত আমরা পরাভব ভুগতেছি। আমাদের এইটা হবে কি না হবে এটা আমি জানি না। ভোগান্তি থেকে রক্ষা ও জাতীয় পরিচয়পত্র পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় জনপ্রতিনিধি। আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমার এই ভোটারদের যাতে পুনরায় সুন্দরভাবে তাদের আবার
ভোটার হওয়ার সুযোগ করে দেয়, আমি আমার পরিষদের পক্ষ থেকে আমি এটা আমার অনুরোধ জানাচ্ছি। নতুন আবেদনের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে জানিয়ে বিলম্ব ও জীবিত মানুষকে মৃত দেখানোর বিষয়টি কারিগরি সমস্যার ওপর চাপান উপজেলা নির্বাচন কর্মকর্তা। কারিগরি বিষয়ক হতে পারে যেগুলো আমার পূর্বের সময়কার, তো ওই আবেদনগুলো ইতিমধ্যে পাঠানো হয়েছে ঢাকায় এবং তাদের কার্যক্রম চলমান রয়েছে এবং ওনারা খুব শীঘ্রই তাদের কাজগুলো সঠিকভাবে পেয়ে যাবেন। উপজেলা নির্বাচন অফিসের তথ্য মতে শিবালয়ের জনসংখ্যা 1,71,873 জন। এদের মধ্যে জাতীয় পরিচয়পত্র আছে 1,12,158 জনের। ছোট আনুলিয়ার 85টি পরিবারের শতাধিক প্রাপ্তবয়স্ক মানুষের জাতীয় পরিচয়পত্র নেই। সময় সংবাদ, মানিকগঞ্জ। সব আশঙ্কা উড়িয়ে দিয়ে বিশ্বব্যাপী করোনার স্থবিরতার মধ্যে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের পোশাক শিল্প। লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও গত অর্থবছরে প্রায় 32 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রফতানি করেছে বাংলাদেশ, আর প্রবৃদ্ধি হয়েছে 33%, যা এ যাবৎকালের রেকর্ড। লকডাউনের মাঝেও ঝুঁকি নিয়ে কারখানা খোলা রাখার ফলেই এই প্রবৃদ্ধি বলে দাবি ব্যবসায়ীদের। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় কমলতের রিপোর্ট। বাংলাদেশের সবগুলো গার্মেন্টস প্রতিষ্ঠানের এখন একই চিত্র। দিনরাত সমান তালে চলছে উৎপাদন প্রক্রিয়া। করোনা স্থবিরতার মাঝে গার্মেন্টস শিল্প বিপর্যয়ের মুখে পড়ার যে সংখ্যা ছিল তা পুরোপুরি কেটে গেছে, বরং বিশ্বের বিভিন্ন দেশ থেকে অর্ডার আসতে থাকায় আগে থেকে বন্ধ হয়ে যাওয়া গার্মেন্টস কারখানাগুলো এখন খুলতে শুরু করেছে। গত প্যান্ডেমিকে আমরা কিন্তু অনেক কষ্ট করে প্রোডাকশন কন্টিনিউ করেছি। এটা একটা আমাদের জন্য একটা পারফরমেন্স। এই পারফরমেন্সের জন্য বাংলাদেশকে কিছুটা হলেও আমরা একটা ভালো একটা সাপোর্ট পাচ্ছে। এই অর্ডারের ফ্লোটি ধারাবাহিকভাবে বাড়তে থাকবে, এই গ্রোথটি যদি সাস্টেনেবল হয়। করোনা স্থবিরতা কাটাতে 2020-21 অর্থ বছরে 33.78 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হলো। অর্জিত হয়েছে 31.45 বিলিয়ন মার্কিন ডলার। লক্ষ্যমাত্রা অর্জিত না হলো তা আগের অর্থ বছরের চেয়ে 31% বেশি। মূলত ফল এবং হলিডে মৌসুমে তেমন অর্ডার না আসলো স্প্রিং সামার মৌসুমের জন্যই বিদেশি ক্রেতারা বেশি অর্ডার দিচ্ছেন। আমাদের যেই রাষ্ট্রগুলি কিনে আমাদের পোশাক ইউরোপ আমেরিকাতে ওদের স্টোরগুলো আস্তে আস্তে অনেক খোলা হচ্ছে, সেই জন্য ওখানে ডিমান্ড বেড়ে গেছে। সেই ডিমান্ডের উপর ভিত্তি করে আমরা বলতে পারি আসলেই অর্ডার বাড়বে। করোনা সংক্রমণের শুরুতে বাংলাদেশ লকডাউন দেওয়ায় 2019-20 অর্থ বছরে সবচেয়ে বেশি বিপর্যয়ের মুখে পড়ে গার্মেন্টস খাত। 38 বিলিয়ন মার্কিন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি হয়েছিল মাত্র 27 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। তবে বিশ্বব্যাপী নানা জটিলতায় বাংলাদেশে বিদেশি ক্রেতাদের অর্ডার আসার পাশাপাশি প্রবৃদ্ধি বাড়লো, তা ধরে রাখা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এক্সট্রা অর্ডার হ্যান্ডেল করার ক্যাপাসিটি যদি বায়ারদের কাছে আমরা একটা আস্থার অবস্থানে যেতে পারি, তাহলে ওরা কিন্তু আমাদের কাছে থাকতে চাইবে। দেশে বর্তমানে 1600টি গার্মেন্টস প্রতিষ্ঠান পুরোদমে সচল রয়েছে। আর চলতি অক্টোবর মাস থেকে শুরু হওয়া স্প্রিং সামার মৌসুমের তৈরি পোশাক আগামী ফেব্রুয়ারি পর্যন্ত রপ্তানি হবে। করোনাকালীন দুঃসময়ে সারা পৃথিবী যখন এক প্রকার স্থবির, তখন ঝুঁকি নিয়ে সচল ছিল বাংলাদেশের গার্মেন্টস শিল্প। তার প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। এক বছরের ব্যবধানে ঘুরে দাঁড়ালো এই গার্মেন্টস সেক্টর। ইন্টারন্যাশনাল বায়াররাও অবাক বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের এই উন্নতি দেখে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন যুগ যুগ ধরে রয়ে যায়, রয়ে যায়। সময় সে তো বয়ে যায়। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। করোনার কারণে দীর্ঘ 1.5 বছর বন্ধ থাকার পর আজ থেকে কুয়েতে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। এতে কম খরচে প্রবাসীরা যেমন নিজেদের কর্মস্থলে যেতে পারবেন, তেমনি ফিরতে পারবেন নিজ দেশেও। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট।
কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স আগেই বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট চালু করেছে। কুয়েত সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর এবার সরাসরি ফ্লাইট চালু করলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফলে এখন থেকে অল্প খরচে কম সময়ে কুয়েতে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। ফ্লাইট চালুর খবর প্রকাশের পরপরই কুয়েতের বিমান বাংলাদেশের অফিসে ভিড় করছেন প্রবাসীরা। এখন থেকে ইনশাল্লাহ সবার 60 বছরের উপরে যারা আছে সবার ভিসা নবায়ন করা যাবে। যারা ছুটিতে গিয়ে আটকা পড়েছেন তারা সবাই কুয়েতে কর্মস্থলে ফিরে আসবেন। সরাসরি বিমান চালু হওয়ার জন্য আমরা আনন্দিত ও খুশি। বাংলাদেশ বিমান এই সুযোগ করে দেওয়ার জন্য কুয়েত প্রবাসী পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে আমরা ধন্যবাদ অভিনন্দন জানাই। সপ্তাহে রবি ও মঙ্গলবার দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ। রোববার শতাধিক যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি বাংলাদেশ সময় সন্ধ্যা 7:45 ঢাকা থেকে কুয়েতের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সময় সংবাদ, কুয়েত। বাংলাদেশ সহ আরও 10টি দেশকে সবুজ তালিকাভুক্ত করে নির্দেশনা জারি করেছে বাহরাইন। এই দেশগুলো থেকে আসা যাত্রীরা 2 ডোজ করোনা টিকা নেওয়া থাকলে সরাসরি দেশটিতে প্রবেশ করতে পারবেন। আজ থেকে এই নীতি কার্যকর হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাহরাইনে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশ সহ আরও 10টি দেশকে লাল তালিকা থেকে বাদ দিয়েছে। রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকরের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এসব দেশ থেকে আসা যাত্রীদের ভ্রমণের আগে পিসিআর টেস্ট করাতে হবে না। তারা টিকার সনদ দেখিয়ে দেশটিতে প্রবেশ করতে পারবেন বলে জানা গেছে। এদিকে সবুজ তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। নতুন এ নীতি প্রয়োগে যাত্রী ভোগান্তি অনেক কমে আসবে বলে মনে করছেন তারা। আলহামদুলিল্লাহ, যে আমাদের প্রবাসী বাংলাদেশিরা যে তারা যে আসার পথে এখানে যে একটা হয়রানি হতো, তাদের যে আর্থিক একটা ক্ষতি হতো, তাদের সর্বকিছু মিলাইয়া এখন আমাদের প্রবাসীদের জন্য এটা একটা খুব ভালো হয়েছে। তো এই জন্য বাহরাইন গভর্নমেন্টকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। যারা টিকা ভ্যাকসিনেশন যারা নিয়েছেন, অর্থাৎ বাহরাইনের সাথে যেসব কান্ট্রিতে ভ্যাকসিনের সাথে ভ্যাকসিন নেওয়া এবং বাহরাইন যেটাকে অ্যালাউ করেন সেই ধরনের কান্ট্রি থেকে যদি আসেন তাহলে তাদের জন্য আর কোয়ারেন্টাইন প্রযোজ্য হবে না এবং পিসিআর টেস্ট প্রযোজ্য হবে না। তবে যাদের করোনা ভ্যাকসিনের 2 ডোজ দেয়া নেই তাদের ক্ষেত্রে আগের নিয়ম প্রযোজ্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সময় সংবাদ, বাহরাইন। ইলিশ উৎপাদন বাড়াতে সারা দেশের মতো ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতেও চলছে 22 দিনের নিষেধাজ্ঞা। মাছ ধরা বন্ধে অভিযান চালাচ্ছে প্রশাসন। এই মুহূর্তে ভোলার মেঘনা পাড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসির উদ্দিন লিটন। বিস্তারিত জানবো তার কাছে। লিটন। জাভলিন, মা ইলিশ উৎপাদন রক্ষার জন্য ভোলার মেঘনা এবং তেঁতুলিয়ার অভয় আশ্রমে যে অভিযান শুরু হয়েছে আজ থেকে 7 দিন আগে, সে অভিযান এখনো অব্যাহত রয়েছে। স্থানীয় প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড এবং নৌ পুলিশ সমন্বয়ে প্রতিদিনই মেঘনা এবং তেঁতুলিয়ার যে অভয় আশ্রম, সেই অভয় আশ্রমে তারা দিন রাতে 2 বার করে অভিযান পরিচালনা করে। আমরা আজকে সকালে এই সদর উপজেলার তুলাতুলি মাছঘাট এলাকায় এসে দেখেছি যে পুরো নদীটা জেলে এবং জাল শূন্য অবস্থায় রয়েছে। এখন থেকে প্রায় ঘন্টা দেড়েক আগে উপজেলা মৎস্য অফিস এবং পুলিশের একটি টিম মেঘনা নদীতে অভিযান চালিয়ে তারা তীরে ফিরেছে। সারা রাত তারা অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে আসলে তারা কোনো জাল, নৌকা বা জেলেকে আটক করতে পারেনি। তবে এই গত 6 দিনের তথ্য যদি জানি, অভিযানের ফলাফল যদি জানাই, তাহলে হচ্ছে যে ভোলা জেলায় 85 জন জেলেকে নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে আটক করে জেল জরিমানার আওতায় আনা হয়েছে। গতকালকে অভিযানের 6ষ্ঠ দিনে ভোলা জেলায় মোট 14 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং এই 14 জনের মধ্যে 2 জন শিশুও রয়েছে। তাদেরকে আসলে জেল জরিমানা করা হয়েছে মৎস্য আইন অনুযায়ী। আর জেলেদের যে সবচেয়ে বড় দাবি যে আমরা নিষেধাজ্ঞা পালন করার জন্য তারা যে তাদের যে খাদ্য সহায়তা সরকার বরাদ্দ করেছেন, সেই সহায়তা বিতরণের যে দাবি, সেটি আজকে থেকে শুরু হয়েছে। চাল বিতরণটা শুরু হয়েছে। দৌলতখান উপজেলার 3টি ইউনিয়নে
এবং একটি পৌরসভায় আজকে চাল বিতরণ করবেন বলে জেলা মৎস্য কর্মকর্তা আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছেন। এবং আগামীকালকে সদর উপজেলা ও 2টি ইউনিয়নে চাল বিতরণ শুরু হবে। উপজেলা এবং জেলা পর্যায় থেকে ইতোমধ্যে সরকারি যে বরাদ্দের চাল সেগুলো ছাড়পত্র ইউনিয়ন পর্যায় পর্যন্ত চলে গেছে। অনেক ইউনিয়নই গুদাম থেকে চালগুলো ইউনিয়ন পরিষদের নিজেদের দায়িত্বে নিয়েছেন। তো এই চাল বিতরণ শুরু হলে জেলেরাদের বক্তব্য হচ্ছে যে চালটা তারা পেলে যে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামার যে প্রবণতা দেখা যায় সেইটা কিছুটা কমে আসবে। তো জাল মুক্ত এবং জেলে মুক্তই রয়েছে আজকেও মেঘনা নদীর এই সদর উপজেলার তুলাতুলি, কাছিয়া এবং শিবপুর এলাকা। তো এই ছিল আমার কাছে ভোলার মেঘনার পাড় থেকে মা ইলিশ রক্ষা অভিযানের সর্বশেষ খবর। দেখছেন সময় সংবাদ। শিক্ষার্থী 12 জন আর শিক্ষক সহ কর্মকর্তা কর্মচারীর সংখ্যা 20 জন। 35 বছর ধরে এভাবেই চলছে রংপুরের পীরগঞ্জে ছাতুয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসা। তবে শিক্ষকদের দাবি 200 শিক্ষার্থী রয়েছে। জমি দখল, নারী নির্যাতন সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ মাদ্রাসাটির অধ্যক্ষের বিরুদ্ধে। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। রংপুরের পীরগঞ্জে 6 কক্ষের দোতলা টিন শেড ছাতুয়া মাদ্রাসা। শিক্ষকের কেউ জানাতে পারেননি মাদ্রাসার প্রকৃত শিক্ষার্থীর সংখ্যা। একজন শিক্ষক 200 শিক্ষার্থীর দাবি করলেও কাগজপত্রে আরও বেশি দেখানোর কথা জানালেন অকপটে। নিজে নিয়োগ কমিটির সচিব হয়ে স্ত্রীকে কম্পিউটার শিক্ষিকা পদে নিয়োগের অভিযোগ আছে অধ্যক্ষের বিরুদ্ধে, যদিও সরকারের দেয়া 3টি কম্পিউটার খুঁজে পাওয়া গেল না। কম্পিউটারে ক্লাস করেন না? একদিনও করায়নি। অন্যের জমি দখল, শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর যৌন হয়রানি, গোপনে কমিটি গঠন, বিভিন্ন পদে নিয়োগের কথা বলে টাকা নিয়ে আত্মসাৎ আর নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রহসনের অভিযোগ ভুক্তভোগীদের। কোনো প্রকার প্রবেশপত্র ছাড়াই পরীক্ষাটা সম্পন্ন করে দিছে। অন্যজনের কাছে বেশি টাকা নেয়, ওনাদেরকে চাকরি দিছে। এই জমিটা আমার, এই জমিটা জোর করে উনি ঘরটা তুলছে। অধ্যক্ষ AKM শহীদুল ইসলাম তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সবই মিথ্যা দাবি তার। কিছু কাগজপত্র দিয়েছে তারা, টাকা লেনদেনের কিছু সমস্ত মিথ্যা। জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তর কিছু বিষয় দেখভাল করলেও এই মাদ্রাসা সম্পর্কে কোনো তথ্য নেই। আর জেলা প্রশাসক বললেন অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। আমরা এই ধরনের ক্ষেত্রে যদি অভিযোগ পাই তাহলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। 1985 সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটিতে বছর বছর শিক্ষক ও কর্মচারী ঠিকই বাড়িয়ে চলেছেন অধ্যক্ষ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লি বসছে আজ। শুধু প্রাকৃতিক দুর্যোগই নয়, বিমান হামলায়ও টিকে থাকবে এই প্ল্যান্ট। গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা। এবং 1.5 বছর বন্ধ থাকার পর আজ চালু হচ্ছে কুয়েতে বিমানের সরাসরি ফ্লাইট। বাহরাইনের লাল তালিকা থেকে বাদ বাংলাদেশের নাম, কোয়ারেন্টাইনেও ছাড়। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।